লাস্ট ক্লাসে আমরা ফেচিং এন্ড এক্সিকিউশন সাইকেল কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখছিলাম, এবং একটা ইনস্ট্রাকশন কিভাবে ফেচ করা হয় সেই জিনিসটাও আমরা দেখছি। এখন হচ্ছে আমরা মাইক্রোপ্রসেসরের আরো কিছু বিল্ডিং কম্পোনেন্টের দিকে তাকাবো। মাইক্রোপ্রসেসরের মেইন কাজ যদি আমি বলি, যে ক্লাসিফাই করতে বলি আপনাকে, যে আপনার মাইক্রোপ্রসেসরের মেইন কাজ বলেন, তো মেইন কাজ হচ্ছে এখানে তিনটা। প্রথমটা হচ্ছে ডাটা ট্রান্সফার। তো ও কার কার মধ্যে ডাটা ট্রান্সফার করে? ডাটা ট্রান্সফার হয় হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে যেতে পারে, অথবা ইনপুট আউটপুট ডিভাইসে যেতে পারে, এবং এখান থেকে আবার মাইক্রোপ্রসেসরে ব্যাক আসতে পারে। সেকেন্ডলি, ও একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে সিম্পল অ্যারিথমেটিক এন্ড লজিক অপারেশন। অ্যারিথমেটিক এবং লজিক অপারেশনের কাজটাও মাইক্রোপ্রসেসর করে। তারপর থার্ডটা হচ্ছে আপনার প্রোগ্রাম ফ্লো, কারণ আমরা যে প্রোগ্রামগুলো লিখি এগুলো এক্সিকিউট করা এবং বিভিন্ন সিম্পল ডিসিশন মেক করা, এই কাজগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসরের মেইন তিনটা রোল। মাইক্রোপ্রসেসরের মেইন রোলগুলো বলতে বলা হয় তখন হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। মাইক্রোপ্রসেসরের মেইন মানে যে স্ট্রং ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে ও বিলিয়ন বিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ডে এক্সিকিউট করতে পারে। যত বেশি যে এক্সিকিউট করতে পারে, ওই মাইক্রোপ্রসেসরটাকে আমরা তত বেশি ক্যাপেবল বা ফাস্ট বলবো। তারপর আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড্রেস বাস নিয়ে কথা বলছিলাম। অ্যাড্রেস বাস, বিভিন্ন ধরনের বাস নিয়ে কথা বলছিলাম। মেইনলি 3 রকম বাসের কথা আমরা বলছিলাম। এই নামগুলো কি আপনাদের মনে আছে? স্যার অ্যাড্রেস বার, স্যার ডাটা বার, কন্ট্রোল বাস, ডাটা বাস আর স্যার অ্যাড্রেস বাস। আচ্ছা, তিনটা হয়। একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা ডাটা বাস, আর একটা হচ্ছে কন্ট্রোল। কোনটা বাই ডিরেকশনাল এবং কোনটা ইউনিডিরেকশনাল? স্যার অ্যাড্রেস বাসটা স্যার ইউনিডিরেকশনাল, আর ডাটা বাসটা স্যার বাই ডিরেকশনাল। ডাটা বাস বাই ডিরেকশনাল, ঠিক আছে। কন্ট্রোল বাসও কিন্তু ইউনিডিরেকশনাল। কাজে আমাদের 3 ধরনের বাস আছে, এবং 3 ধরনের বাসের কোনটা কি কাজ সেটাও আমরা লাস্ট ক্লাসে দেখছি, এবং ফিগার সহ দেখানো হয়েছে যে কোথায় কোনটা কিভাবে কাজ করতেছে। এবং আমরা যখন ফেচিং দেখছি, তো ফেচিং এবং এক্সিকিউশন দেখছি, তখন আমরা দেখছি যে অ্যাড্রেস বাস এবং ডাটা বাস কিভাবে কাজ করতেছে। আরেকটা জিনিস আমরা একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি নিয়ে আপনাদের আইডিয়া আছে? শুধু জানি স্যার প্রসেসরে থাকে আর কি স্যার। প্রসেসরে থাকে ক্যাশ মেমোরি, মানে ব্যাপারটা আসলে কি, মানে কেন থাকে এবং এটা থাকা লাভ কি? স্যার এটা সঠিক জানি না স্যার। আচ্ছা,
ক্যাশ মেমোরির এই 4টা বৈশিষ্ট্য থাকবে, যে এটা একটা হচ্ছে একটা আল্ট্রা হাই স্পিড মেমোরি। এটা হচ্ছে ডিরেক্টলি অ্যাক্সেসিবল বলতে আপনার কোনো পাস বা কোনো ভাই মিডিয়াম দিয়ে এটা ধরতে হবে না মাইক্রোপ্রসেসরকে। এটা ইউজুয়ালি খুব ছোট হয় ক্যাশ মেমোরি। আর হচ্ছে এটার মধ্যে এমন কিছু ডাটা বা ইনস্ট্রাকশন থাকে যেই জিনিসগুলো আমার কম্পিউটার হচ্ছে ইমিডিয়েটলি লাগবে, মানে খুব কুইকলি দরকার হয়। এই ধরনের ইনস্ট্রাকশন সেটগুলো ক্যাশ মেমোরিতে রাখা হয়। এন্ড ক্যাশ মেমোরির মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার প্রসেসরটাকে আরো বেশি ফাস্ট করা, যাতে হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম ও খুব কুইকলি রান করতে পারে। মাইক্রোপ্রসেসরের 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট এটা নিয়ে হচ্ছে আমরা এর আগে কথা বলছি। এন্ড এখানে হচ্ছে যে কোনো মাইক্রোপ্রসেসর যদি এক্স বিট বলি আমরা, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স বাইট অফ মেমোরি সে 1 সেকেন্ডে হ্যান্ডেল করতে পারে। মানে এই ক্যালকুলেশনটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, যে আমরা যদি বলি যে একটা এক্স বিট সিপিইউ, মানে হচ্ছে ও 2 টু দি পাওয়ার এক্স বাইট পরিমাণ মেমোরি বা মেমোরি থেকে যে ইনস্ট্রাকশন বা যাই থাকে না কেন ডাটা সে প্রতি সেকেন্ডে হ্যান্ডেল করতে পারতেছে। এন্ড আমাদের 8085 যেটা ছিল হচ্ছে আপনার 8 বিট মাইক্রোপ্রসেসর, এবং 8086 আমাদের এই কোর্সে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 16 বিট মাইক্রোপ্রসেসর। বাট এখন আমরা যেটা ইউজ করি সেগুলো হচ্ছে 64 বিট। 2 টু দি পাওয়ার 16 আর 2 টু দি পাওয়ার 64 এর ভিতর কিন্তু পার্থক্য অনেক বেশি। যেটা বুঝতে পারতেছেন যে টেকনোলজি আসলে অনেক অনেক ফাস্ট আগে গেছে, এবং 64 বিটে এসে মোটামুটি একটা ব্লক হয়ে গেছে আর কি, যে এর থেকে উপরে ওঠা খুব কষ্টকর হয়ে গেছে। আপনারা এখনো দেখছেন কিনা জানি না, বাট এই অ্যাসাইনমেন্টটা করার পরে হয়তো আরো ভালো মতো বুঝতে পারবেন। তো রেজিস্টারে আমাদের এই কোর্সের জন্য যে বেসিক আইডিয়াটা রাখা দরকার সেটা হচ্ছে একটা মেমোরি ব্লকের মতো ধরতে পারেন। এটাকে মানে আরেকটা আরেকটা টার্মিনোলজি যদি আমরা বলি সেটা হচ্ছে ডাটা হোল্ডিং প্লেস। রেজিস্টারকে আপনি একটা মানে ব্লক অফ মেমোরি ধরতে পারেন, যে এটা হচ্ছে এরকম একটা বক্সের মতো আপনি চিন্তা করেন, যে এটার ভিতর হচ্ছে আপনি আপনার ডাটাটা রাখতেছেন। তো এটাই হচ্ছে একটা রেজিস্টার। রেজিস্টার বিল্ডিং ব্লক কি, এই জিনিসটা হচ্ছে আপনারা যখন ওই অ্যাসাইনমেন্টটা করবেন আমি যেটা দিচ্ছি তখন বুঝতে পারবেন। তো রেজিস্টার হচ্ছে মেইনলি দুই ধরনের হয়। একটা হচ্ছে জেনারেল অথবা মাল্টিপারপাস রেজিস্টার, আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে স্পেশাল পারপাস রেজিস্টার। তো এখন আমরা জেনারেল পারপাস রেজিস্টার নিয়ে যদি চিন্তা করি, জেনারেল পারপাস রেজিস্টার আসলে কয়েক কয়েক রকম আছে, কয়েকটা এখন দেখবো।
তো এখানে আমাদের এই 8086 মাইক্রোপ্রসেসরের 7টা জেনারেল পারপাস রেজিস্টার আছে এবং প্রতিটা রেজিস্টার হচ্ছে 16 বিট সাইজের। এখানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বিট পজিশন, যে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে লো আর 8 থেকে 15 পর্যন্ত হচ্ছে হাই। তো AX যে রেজিস্টারটা অ্যাকুমুলেটর, ওটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে AL একটা AH। সেম বেজ ইন্ডেক্স কাউন্ট এবং ডাটা সবগুলো এই চারটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা থাকে রেজিস্টারটা, এবং বাকি যে তিনটা আছে বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স এবং ডেস্টিনেশন ইন্ডেক্স, ওই তিনটা আলাদা আলাদা ভাগ করা নাই। এবং এই যে এই AHL বা BHPL CHCL এগুলোকে বলতেছে 8 বিট রেজিস্টার পেয়ার। এই ধরনের রেজিস্টার গুলোকে বলতেছে 8 বিট রেজিস্টার পেয়ার। আর আমরা একটা একটা করে একটু দেখি যে কোনটার কাজ কি। AX রেজিস্টার যেটা মেইন নাম হচ্ছে অ্যাকুমুলেটর, এবং অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে মেইনলি অ্যারিথমেটিক কাজ করে, এবং মানে মোস্টলি হচ্ছে কাজ করাটা, মানে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এই ধরনের কাজ, বা এডিশন সাবট্রাকশন, এই অ্যারিথমেটিক কাজগুলোর কাজের জন্য হচ্ছে আমরা অ্যাকুমুলেটরটা ইউজ করি। অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, বেস ইন্ডেক্স সেটা হচ্ছে 16 বিট, এবং এইটার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অফসেট অ্যাড্রেস হোল্ড করা। অফসেট অ্যাড্রেস কি, এটা হচ্ছে আমরা পরের ক্লাসগুলোয় দেখবো, আপাতত এটা মাথায় রাখেন। বেস ইন্ডেক্সের কাজ হচ্ছে অফসেট অ্যাড্রেস হোল্ড করা। CX রেজিস্টার গুলোকে বলা হয় কাউন্ট রেজিস্টার। কাউন্ট রেজিস্টার গুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন হোল্ড করে, যেমন আপনার শিফট, তারপরে রোটেট, লুপ, এই ধরনের ইনস্ট্রাকশন গুলো হোল্ড করার কাজ হচ্ছে কাউন্ট বা CX রেজিস্টার গুলোর। DX রেজিস্টার হচ্ছে ডাটা রেজিস্টার, এবং DX রেজিস্টার হচ্ছে আপনি যদি কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করেন এন্ড সেটা হচ্ছে একটা রেজাল্টের পার্ট সে হোল্ড করে, এটা হচ্ছে ডাটা রেজিস্টার। এবং ডাটা রেজিস্টারের সাথে ইনপুট আউটপুট ডিভাইসও কানেক্টেড থাকে। তারপর আসতেছে আমাদের বেস পয়েন্টার। বেস পয়েন্টারের কাজ হচ্ছে কোন একটা পার্টিকুলার মেমোরি লোকেশনের প্রতি পয়েন্ট করা। তারপরে SI রেজিস্টার যেটা সোর্স ইন্ডেক্স। সোর্স ইন্ডেক্স হচ্ছে আমার যে সোর্স অ্যাড্রেসটা আছে সেটার সোর্স স্ট্রিংটা নিয়ে আসে, ওই অ্যাড্রেসের স্ট্রিংটাকে সে স্টোর করে। আর ডেস্টিনেশন ইন্ডেক্স সেটার কাজ হচ্ছে ডেস্টিনেশন, যে মানে আপনি একটা ডাটা ট্রান্সফার করার পর সেটা যে ডেস্টিনেশনে পাঠাচ্ছেন ওই ডেস্টিনেশনের অ্যাড্রেসটা হোল্ড করার কাজ হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্সের। তাহলে হচ্ছে এই 7টা হচ্ছে আমার জেনারেল পারপাস রেজিস্টার, এবং এই 7টার যে কাজটা সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করা, বেজ ইন্ডেক্সের কাজ হচ্ছে অফসেট অ্যাড্রেস হোল্ড করা, তারপরে কাউন্ট রেজিস্টারের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন যেমন শিফট করা, রোটেট করা, লুপ, এই স্পেশাল ইনস্ট্রাকশন গুলো সে হোল্ড করে। ডাটা রেজিস্টার DX সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন যখন করি আমরা ওইটার রেজাল্টের একটা পার্ট সে হোল্ড করে, এবং এটার সাথে ইনপুট আউটপুট ডিভাইস কানেক্টেড থাকতে পারে। বেস পয়েন্টার সেটা হচ্ছে একটা পার্টিকুলার মেমোরি লোকেশনের দিকে সে পয়েন্ট করে। সোর্স ইন্ডেক্স হচ্ছে আমার যে মেমোরি লোকেশন, যে সোর্সটা থেকে আমি ডাটাটা পাঠাচ্ছি আরেকটা ডেস্টিনেশনে, সোর্সটা ডেস্টিনেশন যদি থাকে সোর্সের অ্যাড্রেসটা হোল্ড করা হচ্ছে সোর্স ইন্ডেক্সের কাজ, এবং ডেস্টিনেশন অ্যাড্রেসটা হোল্ড করা হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্সের কাজ। এবার হচ্ছে আমরা কিছু স্পেশাল পারপাস রেজিস্টার যেগুলো আছে সেটা নিয়ে কথা বলি। এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা অলরেডি দেখে ফেলছি, যেমন ইনস্ট্রাকশন পয়েন্টার কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম।
ইনস্ট্রাকশন পয়েন্টার বা আইপি এটার কাজ কি? কেউ একটু স্পষ্ট দেখে আমাকে বলেন তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে ইনস্ট্রাকশন পয়েন্টারটা হচ্ছে এক ধরনের রেজিস্টার। তো আমরা যে ইনস্ট্রাকশন দেই মানে কোনো ডাটার জন্য, তো স্যার এই ইনস্ট্রাকশন পয়েন্টারটা আমাদের অ্যাড্রেস বারে আর কি অ্যাড্রেসটা পাঠায়। মেইনলি ইনস্ট্রাকশন পয়েন্টার যে কাজটা, আমরা যদি আবার আগের ক্লাসটায় যাই, ইনস্ট্রাকশন পয়েন্টার যে জিনিসটা করতো সেটা হচ্ছে আমার নেক্সট যেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটার দিকে পয়েন্ট করতো। তো ইনস্ট্রাকশন পয়েন্টারের মেইন কাজ হচ্ছে আমার পরবর্তী মানে একেবারে এখন আমার যে ইনস্ট্রাকশনটা আমি এক্সিকিউট করব সেই ইনস্ট্রাকশনটার দিকে পয়েন্ট করাই হচ্ছে আইপি রেজিস্টার বা ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারের কাজ। তারপরে আসি আমরা স্ট্যাক পয়েন্টারে। স্ট্যাক পয়েন্টার হচ্ছে মানে এটা পরে আপনারা দেখবেন যে স্ট্যাক হচ্ছে আমরা যে মেমোরি গুলো আছে মেমোরির একটা স্পেশাল পার্ট হচ্ছে স্ট্যাক, এবং স্ট্যাক পয়েন্টারের যে কাজটা সেটা হচ্ছে এই স্ট্যাক নামে যে মেমোরি লোকেশনটা আছে বা আলাদা একটা স্পেশাল টাইপ অফ মেমোরি আছে ওই স্ট্যাকের দিকে, স্ট্যাকের মেমোরি অ্যাড্রেস গুলোর দিকে সে পয়েন্ট করে। এন্ড স্ট্যাক মেমোরিতে ডাটা স্টোর করা হয় হচ্ছে এই পয়েন্টার ইউজ করে। আপাতত এটা মনে রাখা এনাফ যে স্ট্যাক নামে এক ধরনের মেমোরি ব্লক আছে। ক্যাশ যেমন আমরা পড়ছি একটা, স্ট্যাকও এরকম একটা মেমোরি, এবং স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে স্ট্যাক যে মেমোরিটা আছে ওইটার দিকে ওইটার পয়েন্টার হিসেবে সে কাজ করে, এবং এই স্ট্যাক পয়েন্টার ইউজ করে স্ট্যাক মেমোরি নিজের মেমোরি লোকেশন গুলো ডাটা সেভ করে। এরপর আসতেছে হচ্ছে আপনার ফ্ল্যাগস রেজিস্টার বা ফ্ল্যাগ রেজিস্টার। এখন ফ্ল্যাগ রেজিস্টারের কাজ হচ্ছে যে এটা কোন একটা আপনার একটা ইনস্ট্রাকশন মনে করেন এক্সিকিউট হলো, আফটার এক্সিকিউশন আপনার যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশনটা কি অবস্থায় আছে এই জিনিসটাকে সে শো করে। এটা হচ্ছে আমার মেইনলি ফ্ল্যাগ রেজিস্টারের কাজ। এন্ড ফ্ল্যাগ রেজিস্টারে হচ্ছে 9টা অ্যাক্টিভ ফ্ল্যাগ থাকে। ফ্ল্যাগ ফ্ল্যাগগুলো লিখলে তারপর দেখতেছি যে আপনাদের তো নয়টা হচ্ছে আমার ফ্ল্যাগ থাকতে পারে। এর ভিতর হচ্ছে 6টা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ, 3টা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। ফ্ল্যাগ গুলোর নাম আমরা একটু লিখি। এই 9টা হচ্ছে আমার ফ্ল্যাগ, এবং এই 9টার ভিতরে এই 3টা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ, বাকি 6টা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ। কন্ট্রোল ফ্ল্যাগ হচ্ছে ট্র্যাপ, ইন্টারাপ্ট এবং ডিরেকশন। আমরা এখন কোন ফ্ল্যাগটা কিসের জন্য ইউজ করা হয় সেটা দেখবো। সো ক্যারি ফ্ল্যাগে যদি আমরা আসি, আমরা যখন একটা বাইনারি অ্যারিথমেটিক অপারেশন করি, এটা এডিশন, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন যেটাই বলেন না কেন বা সাবট্রাকশন, ওখানে কি একটা জিনিস থাকে না ক্যারি?
আপনি ওখানে দুইটা বাইনারি নাম্বার যোগ করতেছেন, মনে করেন যে 1111 আর 1110 ধরেন এরকম একটা নাম্বার। তো ওই নাম্বারটা আপনি যখন যোগ করবেন তখন কি আপনার একটা ক্যারি থাকবে না? জি স্যার। ক্যারি জি জিনিসটা স্যার। ক্যারি জিনিসটা কি? আপনি যখন এটা এডিশন করতেছেন, এই এডিশনটা দেখে কিন্তু আপনি বুঝতেছেন যে আপনার এখানে একটা ক্যারি চলে আসবে শেষ পর্যন্ত, তাই না? এই তিনটা হওয়ার পরও এখানে আরেকটা এক্সট্রা ক্যারি আসবে, আসবে তো নাকি? জি স্যার, ক্যারি বিট আসবে। জি স্যার। তো ক্যারি বিট যদি থাকে, ইন কেস ক্যারি বিট থাকে, তখন হচ্ছে ক্যারি ফ্ল্যাগে 1 দেখাবে। নো ক্যারি, যদি কোনো ক্যারি না থাকে ওখানে, তখন হচ্ছে এটাকে সে 0 দেখাবে। এটা হচ্ছে আমার ক্যারি ফ্ল্যাগের কাজ। এরপরে আমরা আসতেছি পেয়ারিটি ফ্ল্যাগে, বা পি বা পেয়ারিটি ফ্ল্যাগ যেটা। পেয়ারিটিও আপনারা বাইনারি অপারেশনসে পড়ছেন। পেয়ারিটি বলতে আমরা কি বুঝি? স্যার প্যারিটি হচ্ছে স্যার এই যে ইভেন্ট প্যারিটি, ওড প্যারিটি থাকে স্যার। ইভেন্ট সংখ্যক ওয়ান বা ওগুলো স্যার আমরা ডিটেক্ট করি। যদি ইভেন্ট সংখ্যক না থাকে তাহলে তো ইভেন্ট সংখ্যক বানাই নেই, আর যদি ওড সংখ্যক থাকে তাহলে ওড সংখ্যক বানাই নেই যদি না থাকে। আচ্ছা, এখন পেয়ারিটি ফ্ল্যাগ যে কাজটা করে, পেয়ারিটি ফ্ল্যাগ তো আপনারা বলেন যে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অড প্যারিটি এবং একটা হচ্ছে ইভেন প্যারিটি। এখন আপনি একটা কোন একটা অপারেশন করলেন, অপারেশন এটা ম্যাথমেটিক্যাল অপারেশন করেন, সাপোজ আপনি অ্যাডিশন করলেন বা সাবট্রাকশন করলেন আপনার কম্পিউটারে, করার পরে যদি দেখা যায় যে অড প্যারিটি আছে, তাহলে এই ফ্ল্যাগটায় চলে আসে 0, আর যদি ইভেন প্যারিটি থাকে তাহলে এই ফ্ল্যাগটায় আসে 1। এরপরে আসি আমরা আরেকটা জেনারেল পারপাস, আরেকটা হচ্ছে আপনার স্ট্যাটাস ফ্ল্যাগে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ক্যারি। অক্সিলিয়ারি ক্যারি হচ্ছে, আপনি যে ক্যারি বললেন, ক্যারির সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, এটাকে বলে হাফ ক্যারি। হাফ ক্যারি কি আমাকে কে বলতে পারবেন? হাফ ক্যারি কখনো পান নাই? না স্যার। আচ্ছা, তো আমাদের যে রেজিস্টার গুলো আমরা ইউজ করতেছিলাম এডিশন বা অন্যরকম ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য, এগুলা কিন্তু ছিল 8 বিট পেয়ার। 8 বিট পেয়ারে 8 বিট যদি একটা রেজিস্টার থাকে, ওটায় আপনি কয়টা বিট হোল্ড করতে পারবেন? 8 বিট যদি থাকে আপনি হচ্ছে 8টা বিট হোল্ড করতে পারবেন। চারটা চারটা 8টা। তো হাফ ক্যারি যেটা করে আপনার হচ্ছে 3 নাম্বার পজিশন এবং 4 নাম্বার পজিশনের ভিতরে যে ইয়াটা আছে, এটাকে 0 পজিশন বলে। এটা কিন্তু 3 না, আপনার 3rd পজিশন হবে এটা, আর এটা হচ্ছে আপনার 4th পজিশন। যদি এখানে আপনি যে অপারেশন করতেছেন, এখানে যদি আপনার কোনো ক্যারি থাকে, মনে করেন আপনি এখানে আপনি যে অ্যাড করতেছেন এরকম, এটার সাথে এটাই অ্যাড করলেন, ইনকেস যদি করেন, আপনার কিন্তু এই পজিশনে একটা ক্যারি আসতেছে, তাই না? এই 3rd পজিশন থেকে 4th পজিশনে একটা ক্যারি যাচ্ছে, মানে একদম হাফ পয়েন্টে। এই হাফ পয়েন্টে যদি আপনার ক্যারি থাকে, তাহলে এটাকে আমি বলতেছি হাফ ক্যারি, এবং এটা যদি থাকে, এটাকে আপনি এটা অক্সিলারি ক্যারিতে চলে আসবে। যদি ইনকেস আপনার হাফ ক্যারি
থাকে তাহলে হচ্ছে a equal to 1 আসবে, অক্সিলারি ফ্ল্যাগটা পয়েন্ট করা হচ্ছে a দিয়ে। আর যদি কোনো ক্যারি না থাকে তখন হচ্ছে 0, ক্যারি ফ্ল্যাগের মধ্যে। তারপর হচ্ছে আমরা আসতেছি জিরো ফ্ল্যাগে। জিরো ফ্ল্যাগের আইডিয়াটা এটা নামের মতোই, আপনার যে রেজাল্টটা আপনি করতেছেন ওই রেজাল্টটা যদি কোনো কারণে 0 আসে, সাবট্রাকশনে আসা পসিবল বা আপনি এডিশনে আসা পসিবল। যদি কোনো কারণে আপনার রেজাল্ট 0 আসে অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশনে 0 আসলে আপনি দেখবেন যে এখানে একটা ফ্ল্যাগের ভিতর আপনার আউটপুট উঠে আছে 1। আর যদি এটা নন জিরো ভ্যালু হয় তখন হচ্ছে এটা আপনি 0ই উঠে থাকবে। তারপরে আমরা আসতেছি 5 নম্বরে, হচ্ছে আমাদের সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগটা সিম্পলি আপনার যে কোন একটা অপারেশনের পরে যে রেজাল্টটা আপনার আসছে ওই রেজাল্টটা পজিটিভ না নেগেটিভ সেটা শো করে। যদি s equal to 1 হয় তাহলে আমরা বলতেছি যে সাইন বিট is set, result নেগেটিভ। আবার যদি s equal to 0 হয় তখন আমরা বলতেছি সাইন বিট is not set, that means result পজিটিভ। আপনারা ডিএলডি কোর্সে কোনো প্রজেক্ট করছিলেন? ডিজিটাল লজিক ডিজাইন বা ডিজিটাল ইলেকট্রনিক্স যে কোর্স আছে? না স্যার। ল্যাব, এটার সাথে ল্যাব ছিল না আপনাদের? ল্যাব করছি স্যার। ল্যাব ছিল। ল্যাবে কি কি করছিলেন? স্যার লজিক গেট ভেরিফিকেশন, মানে ট্রুথ টেবিল গুলো ভেরিফিকেশন করা, তারপর হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, 7 সেগমেন্ট ডিসপ্লে, আচ্ছা, প্যারালাল অ্যাডার, মার্কস, ডিমার্কস, এগুলো আর কি স্যার। কে ম্যাপ করতে পারেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের মানে এটা আমি আইওটির কথা বলতেছি, আমাদের ডিজিটাল লজিক ডিজাইন কোর্সটা ছিল হচ্ছে 4 ক্রেডিটের। তো ওখানে আমাদের যেটা ল্যাবে ফাইনাল যে ইয়াটা ছিল, প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে আমাদের একটা ফুল ব্লোন ক্যালকুলেটর বানাতে হয়েছে। আপনারা তো মানে ফুল অ্যাডার দেখছেন, সাবস্ট্রাক্টরও দেখছেন, বাট আপনার ওই যে মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের যেই সার্কিট গুলো ওগুলোকে দেখছেন? না স্যার। আচ্ছা, তো আমাদের মাল্টিপ্লিকেশন পর্যন্ত দেখানো হয়েছিল, ডিভিশন দেখায় নাই। তো আমাদের ডিভিশনটা নিজেদেরই বের করতে হয়েছে যে ডিভিশন কিভাবে করে। এটা করার পরে আমাদের হচ্ছে সবগুলা মিলাইয়া একটা ক্যালকুলেটর বানাতে হয়েছে। বানায় ওইটা আবার আমাদের পিসিবি বোর্ডে করা লাগছে। এটা আলটিমেটলি কারোটাই কারেক্ট রেজাল্ট দেয় নাই, বাট বানানোটা একটা ভালো এক্সাম্পল, ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো ওখানে হচ্ছে আপনার এই ধরনের একটা সাইন বিট থাকতে হয়। আমাদের যে ক্যালকুলেটর গুলো ইউজ করি ওটা নেগেটিভ হলে কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন আসে যে এটা আপনার রেজাল্ট নেগেটিভ। তো আপনি যখন ডিজিটাল বা ডিএলডি সার্কিট বা এই ধরনের মানে কম্পিউটারের ক্ষেত্রে এই কম্পিউটারের জিনিসটা বুঝে হচ্ছে ওই রেজিস্টারের যে একটা রেজিস্টার বা আমাদের যে ফ্ল্যাগ রেজিস্টারের একটা পোর্শন হচ্ছে আপনার সাইন ফ্ল্যাগ। ওই ফ্ল্যাগের ভ্যালু কত ওইটা দিয়ে ও বুঝে যে আপনি যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা করতেছেন ওইটার রেজাল্ট কি নেগেটিভ নাকি পজিটিভ। ছয়ে আমরা দেখছিলাম যেটা,
সেটা হচ্ছে ট্র্যাপ অথবা ট্রেস ফ্ল্যাগ। এইটা এই এই পার্টিকুলার ফ্ল্যাগটা ইউজ করা হয় যখন হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসরকে আপনি ডিবাগিং মোডে নিতে চান। ডিবাগিং বলতে কি বুঝি আমরা? ডিবাগিং ওয়ার্ডটাকে আগে কখনো শুনে নাই। স্যার শুনছি কিন্তু কি জিনিস সেটা জানি না। স্যার স্যার প্রোগ্রামে যদি স্যার কোনো চুরি ভুল করা থাকে তাহলে সেটা খুঁজে বের করা এরকম টাইপের স্যার। সবাই মিলে কথা বলো না, আপনি আশরাফুদ্দিন বলেন আগে। স্যার ডিবাগিং করতে হচ্ছে যে স্যার প্রোগ্রামের মধ্যে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে সেটা স্যার খুঁজে বের করে সংশোধন করা। ওকে, রিমন খানও কিছু একটা বলার চেষ্টা করতেছিলেন, বলেন। স্যার আমি বললাম যে ডিবাগিং মানে স্যার এই যে কোনো কিছু চুরি করা এরকম টাইপের, মানে না না না, ক্লিয়ারলি মনে নাই কিন্তু একটা মনে হচ্ছে। চুরির সাথে এটার কোনো সম্পর্ক নাই। আপনার আশরাফুদ্দিন যেটা বলছে সেটা কারেক্ট, এবং সেটা কিন্তু শুধু কম্পিউটার প্রোগ্রামের জন্য কারেক্ট। এখন হচ্ছে আমার কোশ্চেন কি, এটা কি ডিবাগিং ওয়ার্ডটা কি শুধু কম্পিউটার প্রোগ্রামারদের নাকি অন্য ফিল্ডে এটা ইউজ করা হয়? আর একটা ফিল্ডে এটা ইউজ করা হয়। সো ডিবাগিং বলতে আমরা যেটা বুঝতেছি, আপনার আশরাফুদ্দিন আপনার ক্লাসমেট যেটা বলছে দ্যাটস কারেক্ট। কম্পিউটার প্রোগ্রামে যখন আমাদের মানে কোনো এরর হয়েছে কিনা সেটা খোঁজার জন্য আমরা ডিবাগিং মোডে যাই। আমরা যখন কোনো মানে কম্পাইলার ইউজ করি, এটা কোড ব্লকস হতে পারে, বিএস করে দেবো, সবখানে একটা ডিবাগিং অপশন থাকে। ওখানে হচ্ছে মেইনলি খোঁজা হয় যে আপনি যদি আপনার প্রোগ্রামে যদি কোনো ভুল থেকে থাকে সেটা কোথায় কিভাবে হয়েছে সেটা বের করা। এটা যেমন কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য সত্য, এটা আরেকটা জিনিসের জন্য সত্য, সেটা হচ্ছে সার্কিট। তো সার্কিট ডিবাগিং করা হয়। সার্কিট ডিবাগিং হচ্ছে আপনার যদি সার্কিটে কোনো ভুল হয়ে থাকে, আপনার যে আপনি সার্কিটটা ডিজাইন করার পরে আপনার যে ডিজায়ার্ড আউটপুট আপনি সেটা পাচ্ছেন না, সেটা কেন পাচ্ছেন না সেটা দেখার জন্য আমরা সার্কিট ডিবাগিং করি। আমরা খুঁজে দেখি যে প্রবলেমটা কোথায়। আর এটা হচ্ছে আপনার যে আমরা যে চিপ গুলো ইউজ করি, এটা যেমন আমাদের প্রোটোটাইপিং যেমন ব্রেডবোর্ডে করতেছি ওখানে যেমন ট্রু, আরেকটা ট্রু হচ্ছে গিয়ে আমরা যখন একটা জিনিসটাকে কমপ্লিটলি ইয়াতে নিয়ে গেছি, ওই পিসিবি বোর্ডে নিয়ে গেছি, পিসিবি বোর্ড ডিজাইন করলাম, মনে করেন পিসিবি বোর্ড আঁকা কি শিখছেন আপনারা? পিসিবি কিভাবে ডিজাইন করা হয়, লেআউট ডিজাইন করে কিভাবে? জি না স্যার। না স্যার। আচ্ছা, দেখা যাক এটাতে কি করা যায় এটা এই ব্যাপারে। এনিওয়ে, তো পিসিবি ডিজাইন করা হয় মেইন প্রোটিয়াস ইউজ করছেন? না স্যার। পি স্পাইস? জি স্যার। স্পাইস ইউজ করছি। জি স্যার। আচ্ছা, পি স্পাইসের প্রোটিয়াসটা আমি এটা যারা সার্কিট নিয়ে কাজ করতে চান পরবর্তীতে বা প্রোটোটাইপিং নিয়ে কাজ করতে চান, আমি তাদের সাজেস্ট করব যে আপনারা প্রোটিয়াসটা একটু দেখেন। কারণ পি স্পাইসে আপনারা যা করতে পারেন প্রোটিয়াসে আপনারা অনেক কিছুই করতে পারবেন, এবং প্রোটিয়াসের সুবিধা হচ্ছে আপনি এখানে পিসিবি ডিজাইন করতে পারবেন। সফটওয়্যার নামটা লিখে দিচ্ছি, আপনারা একটু এটা সার্চ করে দেখেন। এনিওয়ে, প্রোটিয়াসটা যদি আমি আপনাদের কোনো ল্যাব নিতে পারি সার্কিটে, তখন হয়তো আমি দেখি সার্কিট ইলেকট্রনিক্সে কোনো ল্যাব পাইলে আমি দেখাই দিব। এন্ড কোথায় ছিলাম? আচ্ছা, ডিবাগিং এ ছিলাম। তো আপনি পিসিবি ডিজাইন করার পরে পিসিবি যখন আপনি ওই লেআউটটায় আপনি ওখানে লেআউট বানানো হয়, লেআউট বানানোর পরে আপনি হচ্ছে যে সার্কিট কম্পোনেন্ট গুলা আপনাকে বসায় সোল্ডার করতে হয়। এখানে কেউ সোল্ডার করার এক্সপেরিয়েন্স আছে? জি স্যার আছে। জি স্যার। কার আছে? কে বলেন আছে? স্যার আমার আছে। কি সোল্ডারিং? স্যার আমার মোটামুটি আছে। আচ্ছা, কি প্রজেক্টে করছেন আপনি সোল্ডারিং?
স্যার আমরা যে ইনভার্টার বানাইলাম আমাদের এইবার প্রজেক্টের জন্য, এই প্রজেক্টে স্যার সোল্ডারিং করা হয়েছে লাগছে ইউপিএস ইনভার্টার টেকনোলজি। ইনভার্টার একটি পাওয়ার ইলেকট্রনিক্স এর জন্য? জি স্যার। আচ্ছা, তো ওখানে আপনি পিসিবি ডিজাইন করছেন কি দিয়ে? স্যার পি স্পাইসে নরমালি স্যার এলিমেন্ট গুলোর জন্য ব্লক ডায়াগ্রাম এনে নরমালি কেবল গুলোর জন্য সরাসরি কানেক্ট করেছিলাম। ওটা তো খুব কমপ্লেক্স ছিল না, মোটামুটি কয়েকটা কম্পোনেন্ট ছিল, সিম্পল। এর জন্য স্যার পি স্পাইসে করছি। আচ্ছা, পিসিবি ডিজাইন করার কিন্তু মানে আলাদা সফটওয়্যার আছে। আমি প্রোটিয়াস যেমন একটা বললাম, এরকম আরো অনেক সফটওয়্যার আছে, এগুলো একটু দেখবেন আর কি। ওগুলা যদি আপনারা পরে এই ফিল্ডে কাজ করেন, যে মেরিট সিস্টেম ফিল্ডে কাজ করেন, তখন কিন্তু আপনাদের এই ধরনের সফটওয়্যার গুলো শেখা লাগবে। ওখানে কিন্তু পিস প্রাইস দিয়ে করতে পারবেন না। যাই হোক, আমরা তো যেটা আপনার সোল্ডারিং এর যারা এক্সপেরিয়েন্স আছে তারা জানেন যে কম্পোনেন্ট গুলো পরবর্তীতে বসানো লাগবে, এবং আপনার যে কানেকশন গুলো, আমরা যে কানেকশন গুলো ব্রেডবোর্ডে ওয়্যার দিয়ে দেই, ওটা কিন্তু লেআউটে আলাদা একটা লেয়ার দিয়ে দেওয়া হয়। ইচিং করার আরো কি কি জানি প্রসেস আছে, নামগুলো আমার এই মুহূর্তে মনে নেই। তো একটা পিসিবি লেআউটে হচ্ছে ওই ওয়্যারগুলার জায়গায় আপনার একটা আলাদা লেয়ার দিয়ে, আলাদা একটা ম্যাটেরিয়ালের লেয়ার দিয়ে ওই পাথগুলা ক্রিয়েট করা হয়। এন্ড আপনি যখন এই পিসিবিটা হাতে পাবেন, পিসিবিটা হাতে পাওয়ার পরে দেখবেন যে আপনি এটা দিয়ে যা করতে চাচ্ছিলেন সেটা হচ্ছে না। অনেক সময় এই জিনিসটা এরর আসে যে আপনি চান একভাবে কাজ করুক, কিন্তু আপনাকে আউটপুট দিচ্ছে এটা আরেক রকম। তখন হচ্ছে আপনার ডিবাগিং করা লাগে যে আমার পিসিবি যে ডিজাইনটা আমি আউটপুট নিয়ে আসলাম ওইটার প্রবলেম হচ্ছে কিনা কোথাও। তো ওখান থেকে হচ্ছে আপনি বের করতে পারবেন। মাঝে মধ্যে দেখবেন যে পুরোপুরি মানে আপনি যেভাবে ডিজাইন দিয়েছেন ওভাবে হয় নাই, মাঝখানে কোথাও ইন্টারাপশন আছে বা কোথাও গিয়ে ওয়্যার গুলো শর্টেড হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেম গুলো বের করাও ডিবাগিং এর পার্ট। তো আমাদের মাইক্রোপ্রসেসর যেটা করে যে আপনি যদি ডিবাগিং মোড অন করেন, তখন হচ্ছে এই ট্র্যাপ ট্রেস বা টি ফ্ল্যাগটা হচ্ছে 1 থাকবে। যদি ডিবাগিং মোড অফ থাকে তাহলে এটা নিজের অবস্থায় থাকবে, যেটা হচ্ছে 0। এরপরে হচ্ছে আমরা আসতেছি ইন্টারাপ্ট ফ্ল্যাগে। ইন্টারাপ্ট ফ্ল্যাগ হচ্ছে আপনার ইন্টারাপ্ট রিকোয়েস্ট কন্ট্রোল করতেছে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট কি, এটা নিয়ে আমাদের আলাদা 3-4টা লেকচার যাবে। আপাতত মনে রাখেন যে ইন্টারাপ্ট নামে একটা ফ্ল্যাগ আছে, যেটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্টের স্ট্যাটাসটা দেখাচ্ছে। যদি এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, যদি i = 1 হয় তাহলে আমরা বলবো যে INTR বা ইন্টারাপ্ট পিন হচ্ছে এখন এনাবলড আছে। ইন্টারাপ্ট আমাদের মাইক্রোকন্ট্রোলার বা এমবেডেড সিস্টেমের খুব বড় একটা পার্ট। এটা দিয়ে অনেক কিছু করা হয়, কন্ট্রোল সিস্টেম অনেক কিছু কন্ট্রোল করা হয় এটা দিয়ে। এনিওয়ে, i = 1 থাকলে আমরা বলবো যে ইন্টারাপ্ট মোডটা এনাবল আছে, আর যদি এটা 0 থাকে তাহলে আমরা বলবো যে এটা ডিসেবলড আছে। এরপরে আসতেছে হচ্ছে আমাদের ডিরেকশন ফ্ল্যাগ। ডিরেকশন ফ্ল্যাগ হচ্ছে আমাদের যে সোর্স ইন্ডেক্স আর ডেস্টিনেশন ইন্ডেক্স যে রেজিস্টার গুলো ছিল, ওই রেজিস্টার গুলোর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট নির্দেশ করে। ইনক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট একটা ইনক্রিমেন্ট হতে পারে +1, ডিক্রিমেন্ট হতে পারে -1। কারণ এই ডিআই বা এসআই কি আছে আপনাদের এখানে, জাস্ট মেমোরি অ্যাড্রেস গুলো সেভ করা আছে, এই ধরনের মেমোরি অ্যাড্রেস গুলো আছে। এমন যদি হয় যে এখান থেকে মাইনাস হচ্ছে, তখন আমি বলতেছি যে ডিক্রিমেন্ট, যে আগের অ্যাড্রেসে চলে গেছি। বা যদি প্লাস হয় তখন আমরা বলতেছি আমার যে অ্যাড্রেসটা আছে ওইটা ইনক্রিমেন্ট হচ্ছে। যদি d আপনার 1 থাকে তাহলে রেজিস্টার গুলো অটোমেটিক ডিক্রিমেন্ট হতে থাকে, মানে এটার আগের অ্যাড্রেসে চলে যায় ও। আর d যদি 0 হয় তখন হচ্ছে
ইনক্রিমেন্ট হয়। যেগুলো রিড রাইট অপারেশন আমরা দেখবো তখন আরো ডিটেলসে দেখবো। আপাতত রেজিস্টারের নাম আর কাজ মনে রাখা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য। লাস্টলি আমাদের হাতে আছে ওভারফ্লো রেজিস্টার। ওভারফ্লো রেজিস্টার আপনার ওই তখনই মানে অন বা ওয়ান হবে যখন হচ্ছে আপনার যে ডিভাইসটা বা যে মাইক্রো প্রসেসরটা ওইটার যে ক্যাপাসিটি এইটার থেকে যদি আপনার যে যে অপারেশন আপনি করতেছেন ওই অপারেশনটা ওই মেমোরি এক্সিড করে ফেলে বা ওই ক্যাপাসিটি এক্সিড করে ফেলে তখন হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগটা অন হয়ে যাবে। এটা মানে ও জিরো ও ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে আর ও ইকুয়াল টু জিরো থাকবে যখন হচ্ছে নর্মাল কন্ডিশন বা নো ওভারফ্লো, কোনো ধরনের ওভারফ্লো নাই। তাইলে আমরা হচ্ছে মোটামুটি দেখলাম যে জেনারেল পারপাস রেজিস্টার যে জিনিসগুলো আছে, জেনারেল পারপাস রেজিস্টার কোনটা কি করে, এবং আমাদের যে স্পেশাল পারপাস রেজিস্টার বলতে আমরা এখনো যাই নাই। হ্যাঁ, স্পেশাল পারপাস রেজিস্টার গুলো হচ্ছে এগুলো, যে স্পেশাল পারপাস রেজিস্টার গুলো কোথায় কি করতেছে, এগুলো হচ্ছে আমার স্পেশাল কন্ডিশন গুলো সে ডিসপ্লে করতেছে। এবং রেজিস্টারটা আসলে কিভাবে থাকে সেটা বোঝার জন্য আমরা যদি ফ্ল্যাগ রেজিস্টারটা জাস্ট চিন্তা করি, আমরা বলছি যে এটা হচ্ছে একটা 16 বিট রেজিস্টার। যদি তাই হয়ে থাকে তখন হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম করে করে মনে করেন 0 1 2 3 এরকম করে 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 আপনার এখানে 15 পর্যন্ত যাবে। এবার এখানে হচ্ছে আপনার ফ্ল্যাগ গুলো সেভ করা আছে। মনে করেন আপনার এইখানে হচ্ছে ক্যারি ফ্ল্যাগটা আছে, তো ক্যারি ফ্ল্যাগে এখানে আপনার নাম্বারিং গুলো দিলে সো ক্যারি ফ্ল্যাগে আপনার এইখানে রেজাল্ট ইদার 0 হইতে পারে বা 1 হইতে পারে। একটা পার্টিকুলার স্পেসে এক বিট ইনফরমেশন থাকতে পারে, তাহলে এর মানে কি এখানে 0 অথবা 1 থাকতে পারে। তো আমরা তো জানি যে ক্যারি রেজিস্টার কখন 0 হবে কখন 1 হবে। তবে এর সাথে মনে করেন প্যারিটি ফ্ল্যাগটা আছে, তো প্যারিটি ফ্ল্যাগটা যে বিটটা বা যে ফ্ল্যাগটা এটা কখন 0 1 হচ্ছে সেটা আমরা জানি। তো এই যে এই ফ্ল্যাগ রেজিস্টারটা, এই ফ্ল্যাগ রেজিস্টারে যে বিভিন্ন পজিশন করা আছে, আমার যে 9টা ফ্ল্যাগ আছে এবং 9টা ফ্ল্যাগ ছাড়া বাকি যে অ্যাড্রেস গুলো লাইক 7টার মতো আরো বিট বাকি আছে, ওই 7টা বিট হচ্ছে আনডিফাইন্ড বা আনইউজড, ওখানে কোনো ফ্ল্যাগ নাই। তো এই ফ্ল্যাগ গুলো বসে হচ্ছে আমরা এই ফ্ল্যাগ গুলো থেকে যেই মানে 0 বা 1 এটা দিয়ে হচ্ছে এই ফ্ল্যাগ গুলো ইন্ডিকেট করে যে আপনার যে অপারেশনটা আপনি করলেন অপারেশন করার পরে এটা স্ট্যাটাস কি, বা আপনি কোনো যে 3টা কন্ট্রোল ফ্ল্যাগ আছে 3টা কন্ট্রোল ফ্ল্যাগ নির্দেশ করতেছে যে আপনি মাইক্রোপ্রসেসরটাকে কোন স্টেটে যেতে বলতেছেন, যে আপনি এটাকে ডিবাগিং মোডে নিতে চাচ্ছেন নাকি এটাকে আপনি ইন্টারাপ্ট অপারেশন করতে চাচ্ছেন। এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ গুলো শো করতেছে। আর হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো শো করতেছে যে আপনি একটা অপারেশন করার পরে কি অবস্থা আছে, ক্যারি আছে কিনা, প্যারিটি আছে কিনা, এটা নেগেটিভ না পজিটিভ, এই জিনিসগুলো শো করা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ গুলোর কাজ। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। আজকের ক্লাসে আমাদের মেইন গোল ছিল বিভিন্ন ধরনের রেজিস্টার এবং বিভিন্ন ধরনের রেজিস্টার কোনটার কি কাজ এই জিনিসগুলো নিয়ে পড়া। এবং এখান থেকে হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ হতে পারে, ফ্ল্যাগে আমরা 9টা ফ্ল্যাগ দেখছি এবং 9টা ফ্ল্যাগ কোনটার কি কাজ সেটাও আমরা আজকের ক্লাসে শিখলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সেগমেন্ট রেজিস্টার নিয়ে কথা বলবো এবং অ্যাড্রেসিং
অ্যাড্রেসিং মোডে চলে যাব, যে আমরা আমাদের যে মাইক্রোপ্রসেসর এটা অ্যাড্রেস কিভাবে করে, এটা কতগুলা প্রসেস আছে, এই প্রসেসগুলায় আমরা চলে যাব। ঠিক আছে, আজকে ক্লাস নিয়ে বা অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। জিরো 1, Yes, sir. 02, Yes, sir.